আচ্ছা, আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা আছে থার্মোডাইনামিক্সের তাপ, তাপমাত্রা ও চাপ। হ্যাঁ, এই অধ্যায়টা যদি তুমি ভালো মতো একটু বোঝো তাহলে তোমার জন্য একটু প্লাস পয়েন্ট হবে এটা, যে তোমার তো থার্মোডাইনামিক্সে এটা লাগবেই। ঠিক আছে, তুমি যখন অ্যাডমিশনে যদি দাও, অ্যাডমিশন দাও, তাহলে হচ্ছে তোমার ফিজিক্সে ক্যালোরিমিতি নামে একটা অধ্যায় আছে। ক্যালোরিমিতি নামে একটা অধ্যায় আছে, আর একটা অধ্যায় আছে হচ্ছে তাপ, তাপমাত্রা ও চাপ। ফিজিক্সে দুইটা অধ্যায় আছে সেকেন্ড ইউনিটে। হ্যাঁ, ওই দুইটা অধ্যায় তোমার হচ্ছে প্রায় 50 থেকে 60% কাভার হয়ে যাবে, তুমি এটা ভালো মতো বুঝে থাকো। ওকে, সো আমাদের কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে বুঝতে পারতেছো। তাপ হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জন্ম দেয়, অনুভূতি জন্ম দেয়, বা কি বলতে পারি আমরা, অনুভূতি জন্মায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাপ। সো এখন তোমার হচ্ছে তাপের একক কি, ক্যালোরি হইতে পারে, বিটিইউ হইতে পারে, সিএইচইউ হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কিলো ক্যালোরি হইতে পারে, ওকে, জুল হইতে পারে। তো এখন তাপকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, এখন তিনটার ক্ষেত্রে দেখো, কন্ডাকশনটা হচ্ছে পরিবহন, এটা হচ্ছে পরিচলন, এটা হচ্ছে তোমার বিকিরণ। ওকে, তো এ হচ্ছে আমাদের মূলত তিনটা মোড আর কি, মানে তাপটা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার এই তিনটা পথ অবলম্বন করে যায়। এখন এখানে কন্ডাকশন কোনটা, কনভেকশন কোনটা, রেডিয়েশন কোনটা, যদিও আমাদের পরীক্ষায় আসে না, তারপর আমাদের জানতে হবে, যেহেতু আমরা থার্মোডাইনামিক্স পড়তেছি। হ্যাঁ, তো আচ্ছা, রান্না করছো কে কে সেটা বলো। আচ্ছা, মাইক অন করো। আচ্ছা, যখন রান্না করো তখন আমরা কিভাবে রান্না করি? আচ্ছা, মাইকটা অফ করে দাও। তো তুমি এখানে দাঁড়ায় মনে করো এখানে মাংস রান্না করতেছো। হ্যাঁ, মাংস রান্না করতেছো, এটা ঢাকনাতে ঢাকা আছে। ওকে, তো আমি যখন এখানে তাপ দিচ্ছি দেখো, তখন আমাদের প্রথমে এই মেটালটা গরম হয়, যে আমাদের চুলার যে আমার যে পাতিল আছে এটা প্রথমে গরম হয়। এই যে এই পাতিলটা গরম হয় আমার। হ্যাঁ, এই পাতিলটা গরম হচ্ছে আমার প্রথমে। সো এই পাতিলটা যে গরম হচ্ছে আমার, এটা দেখো আমার সলিডটাকে গরম করতেছে। তার মানে সলিড থেকে সলিডে যখন আমাদের তাপ স্থানান্তর হয়, তখন সেটা আমরা বলি কন্ডাকশন। ঠিক আছে, বা পরিবহন। তারপর আরেকটা আমি যে এক্সাম্পল দিই তোমাকে, ধরো যে তুমি এখানে একটা বড় লম্বা রড রাখছো। হ্যাঁ, আমরা ছোটবেলায় শয়তানি করতাম, যে আমরা হচ্ছে একটা মোমের উপরে, বা যখন হচ্ছে আমরা আমাদের মায়েরা যখন মনে করো হচ্ছে এরকম দীপ জ্বেলে দিত বা চাক জ্বেলে দিত, তখন হচ্ছে আমরা কি করতাম, ওই যে মানে সাইকেলের স্পক আছে যেগুলো, সেগুলো এক সাইড ধরে এমনি গরম করতাম। তো দেখো আমি হচ্ছে তাপ দিচ্ছি এইখানে। হ্যাঁ, তো এইখানে তাপ দেওয়ার ফলে দেখো যে এই জায়গাটা গরম হচ্ছে যখন, আস্তে আস্তে এই জায়গার তাপমাত্রা আর এই জায়গার তাপমাত্রা কিন্তু সেম না, এটা আস্তে আস্তে আমার তাপমাত্রা রাইজ হইতেছে। তো আস্তে আস্তে বাড়তে থাকে, তখন এইটা কিন্তু এই পাশে হিটটা আমার কি, এই পাশে হিটটা মুভ করতেছে। সো দেখো যে এখানে সলিড থেকে সলিডে হিট মুভ করতেছে। হ্যাঁ, যে তাপমাত্রা হচ্ছে তোমার সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যে তাপ সবসময় কম তাপমাত্রার বস্তু থেকে, মানে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে আসে। ওকে, সো এইটা হচ্ছে আমরা কন্ডাকশন বলতেছে। তো আমরা যদি একটু বলতে যাই যে কন্ডাকশন কি, কন্ডাকশন ইজ এ হিট ট্রান্সফার মোড। আচ্ছা, কন্ডাকশন হচ্ছে হিট হিট
এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা হচ্ছে মাধ্যম, যেখানে হিট ট্রান্সফার ডিউ টু, আচ্ছা যেখানে হিট ট্রান্সফার হয় তোমার ইন্টারমলিকুলার ইন্টারাকশন, যেটা বলতেছি আমরা ইন্টারমলিকুলার ইন্টারাকশন বলতে ধরো এই যে আমার এর ভিতরে অনেকগুলো কণা থাকে আর কি, এর ভিতরে অনেকগুলো কণা থাকে যেটা আমরা দেখতে পাই না, যে মাইক্রোস্ট্রাকচার দেখো তাহলে তুমি দেখতে পাবা। হ্যাঁ, সো এই যে যখন আমি হিট দিচ্ছি তখন এই জায়গাতে কণাগুলো কি হইতেছে, ভাইব্রেট হইতেছে। ভাইব্রেশন সৃষ্টি হলে কি হয়, এটা ছোটাছুটি করা শুরু করে। তো ছোটাছুটি করা শুরু করলে এই গরম যে কণাগুলো আছে এগুলো এই পাশে মুভ করে, আর এই ঠান্ডা কণাগুলো এই পাশে মুভ করে। তো কন্ডাকশন কি বুঝছো, যে কন্ডাকশনটা কি বলতেছি আমি? ওকে, তারপরে দেখো আমরা এখানে মাংস দিচ্ছি না, আমরা মাংসর বদলে পানি দিই। হ্যাঁ, ওয়াটার। তো যখন এইখানে যখন আমি ওয়াটার, দেখো যে আমি যখন এখানে তাপ দিচ্ছি তাহলে আমার এই নিচের যে পাতিলের যে অংশটা মানে মেটালটা সেটা গরম হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো এটা যখন গরম হবে তখন দেখো যে এই জায়গাতে আমার যে পানির যে সর্বনিম্ন নিচে যে কণাটা আছে এই কণাটা গরম হওয়া শুরু হবে। সো এই কণাটা যখন গরম হওয়া শুরু হবে তখন এর যত বেশি আমি হিট দিব লিকুইডে আমার তত ঘনত্ব কি হবে, কমতে থাকবে। একটা জিনিস মাথায় রাখবা, হ্যাঁ, যে তোমার লিকুইডের ক্ষেত্রে যদি আমি হিট দিই তাহলে আমাদের ডেনসিটি কমতে থাকে, ডেনসিটি বা ঘনত্ব কমতে থাকে। আর হিট যদি দিই আমরা, হ্যাঁ, আর যদি আমরা গ্যাসের ক্ষেত্রে যদি আমরা হিট দিই তাহলে আমাদের ডেনসিটি বাড়তে থাকে বা ঘনত্ব বাড়তে থাকে। এটা তোমাদের অনেক সময় যখন বিপিএসসি তে পরীক্ষা দিবা তোমরা তখন হচ্ছে এই এমসিকিউটা প্রায় আসে, বোঝা গেছে? বা তুমি ভাইভা পড়ে তোমাকে এটা কোশ্চেন করতে পারে। তো এখানে দেখো আমরা যখন এখানে হিট দিচ্ছি আমরা এই পানির নিচের যে কণাটা আছে এইটা হচ্ছে কি হচ্ছে আমাদের, এটা আস্তে আস্তে হিট গরম হতে থাকে। তো গরম হওয়ার ফলে এই কণাটা যখন আমার ঘনত্ব কমতে থাকে তখন এটা হালকা হইতে থাকে। সো হালকা হইতে থাকলে কি হয়, এটা আস্তে আস্তে উপরে ওঠা শুরু করে। সো নিচের কণাটা যখন ঘনত্ব কমে যায় তখন আমার নিচের কণা উপরে উঠে, আর এই যে উপরে যে কণাগুলো আছে এগুলা কি আমাদের, এগুলা হচ্ছে তোমার ঘনত্ব বেশি থাকে। তো ঘনত্ব বেশি থাকলে কি করবে, এই কণাগুলো নিচের দিকে মুভ করে। সো মুভ করে আবার সে নিচে জায়গা দখল করে। সো এইভাবেই কিন্তু আমাদের কি, আমাদের এই হিটটা ট্রান্সফার হয়ে আমাদের পানিটাকে গরম করতেছে। তো এই যে পানি গরম হচ্ছে আমার, এইটাকে বলি আমরা কনভেকশন বা পরিচলন বলতেছি। এতটুকু বুঝছো? ওকে, তারপরে দেখো, হ্যাঁ বলো। আচ্ছা, তারপরে দেখো এই যে আমরা যখন হচ্ছে দোকানে যখন চায়ের দোকানে যাই তখন কেটলিতে যখন হিট দেয় পানি, তখন দেখবা যে আমরা যখন দাঁড়ায় থাকবো রান্না করি তখন দেখবা যে আমাদের শরীরে তাপ লাগতেছে। শরীরে তাপ লাগে না? আমার শরীরে আমি একটা আমরা একটা তাপ অনুভব করি। তো এইটা হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে, এইটা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে আসে। হ্যাঁ, সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে যখন আসে তখন এটাকে বলতেছি আমরা বিকিরণ বা রেডিয়েশন বলি। ওকে, বা আমি যখন দাঁড়ায় আছি সূর্যের তাপটা আমার গায়ে লাগতেছে, আমি গরম অনুভব করতেছি, এটা কি সূর্যকে আমার উপরে এসে পড়তেছে না, কিন্তু জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সে এসে আমাকে উত্তপ্ত করতেছে বা গরম করতেছে। সো এটাকে আমরা রেডিয়েশন বলি। তো কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন তোমাকে যদি কখনো ভাইভা বোর্ডে কোশ্চিন করে এরকম যে তুমি একটা এক্সাম্পল দাও যেখানে হিট ট্রান্সফারের তিনটা মাধ্যমেই তোমাকে রিপ্রেজেন্ট করে, তাহলে দিতে পারবো না আমরা? যারা ছেলেরা রান্না করো না তারা হচ্ছে চায়ের কাপ, চা তো খাও তাই না, ও চায়ের কেটলির হচ্ছে উদাহরণ দিবা। আবার হচ্ছে যারা হচ্ছে মেয়েরা আছো তারা রান্না করার উদাহরণ দিবা, যে আমি রান্না করতেছি, পানি গরম করতেছি, আমার যে পানি গরম হইতেছে আমি হিট দিচ্ছি কোথায়, পাতিলের নিচে, বাট আমার পানি গরম হইতেছে। তো যে পাতিল গরম হইতেছে এটা হচ্ছে কন্ডাকশন, পানি গরম হইতেছে এটা হচ্ছে কনভেকশন, আর আমার শরীরে যে তাপ পাইতেছি আমি এটা হচ্ছে রেডিয়েশন। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের তাপ পর্যন্ত গেল। হ্যাঁ, সুহান ভাই মিউট করেন। ও তো মিউট করাই আছে, আমার এখান থেকে আওয়াজ পাইতেছে মনে হয় ফ্যানের বাতাস। মিউট করা ছিল না। আচ্ছা, তাপমাত্রাটা কি আসলে? তাপমাত্রাটা আমি যদি বলতে যাই যে বস্তুর হচ্ছে একটা তাপীয় অবস্থা বোঝায়। বস্তুর কি বোঝায় আমাদের? তাপীয় অবস্থা।
তাপীয় অবস্থা বোঝায়, হ্যাঁ, যা কি করে বস্তুর উষ্ণতা বা শীতলতা, মানে শীতল আছে বস্তুটা না হচ্ছে তোমার গরম আছে, সেটা নির্দেশ করে। সেটা কি করে আমাদের নির্দেশ করে। তো বইয়ে তোমাদের কি লিখছে একটু দেখি। দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনা হলে এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটাতে পারে, এটাও লিখতে পারো। আবার বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা বস্তুর উষ্ণতা, উত্তপ্ততা বা শীতলতার মাত্রা নির্দেশ করে। আচ্ছা, যা বস্তুর উত্তপ্ততা বা শীতলতার মাত্রা নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা গেল, হ্যাঁ। এবার আছে হচ্ছে আমাদের চাপ। চাপ, তো চাপটা আমাদেরকে আচ্ছা, চাপটা আমাদের কি দেখো, চাপ বলতেছিলাম যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, হ্যাঁ। সো তুমি আরেকটু মডিফাই করতে পারো যে বল যদি লম্বভাবে ক্রিয়া করে, হ্যাঁ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, হ্যাঁ। সো এটা যদি আমি ফিগার আঁকে, ধরো যে এরকম একটা আমি বস্তু নিচ্ছি, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আমার এরিয়া দেওয়া আছে এ, হ্যাঁ। আমি এইখানে এফ বল প্রয়োগ করতেছি, এখানে আমি এফ বল প্রয়োগ করতেছি। তো যখন আমি এফ বল প্রয়োগ করছি, কি আমার এরিয়ার উপরে বল প্রয়োগ করতেছি। সো চাপকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, একে পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এফ বাই এ, হ্যাঁ। সো এখন দেখো এফটা হচ্ছে কি, আমাদের এফটা হচ্ছে বল। সো বলের একক আমি ডিরেক্ট লিখতেছি, কারণ তোমাদেরকে এককের দুইটা ক্লাস দেখতে বলছিলাম, দেখছো ওখানে এককটা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের, হ্যাঁ। সো এফটা হচ্ছে আমাদের বল, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার হইতে পারে, অথবা নিউটন পার মিলিমিটার স্কোয়ার হইতে পারে, অথবা নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার হইতে পারে, অথবা কেজি পার মিটার স্কোয়ার হইতে পারে, অথবা কেজি পার মিলিমিটার স্কোয়ার হইতে পারে, অথবা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হইতে পারে। বুঝছো, এটা হচ্ছে আমাদের ডাটার উপর ডিপেন্ড করতেছে। আমি যদি এরিয়াটা মিটারে বসাই তাহলে নিউটন পার মিটার স্কোয়ার হবে। আমি যদি ডাটাটা হচ্ছে এরিয়াটা যদি আমি মিলিমিটারে বসাই তাহলে তোমার নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে। আমি যদি নিচেরটা যদি মিটারে বসাই এবং বল যদি আমি কেজিতে বসাই অভিকর্ষ এককে, তখন আমাদের কেজি পার মিটার স্কোয়ার হবে। বুঝছো এতটুকু। এখন দেখো চাপ বলছে, পীড়নটা আমি একটু এক্সট্রা বলতেছি, ওটা লিখতেছি না, ওটা তোমাদের নাই, এখন তোমরা সামনে পাবা, হ্যাঁ। এই যে চাপ, আমি এইখানে চাপ দিচ্ছি, তো আমার বোর্ডটা তো যে জায়গা সেই জায়গাতে আছে, বোর্ডটা কি ফুটে গেছে, হটে জানে, তার মানে কি সম পরিমাণ একটা রিয়াকশন বল আমার কাজ করতেছে, বিধায় এখানে আছে। আমি যখন রাস্তাতে যখন হাঁটি, ধর আমি যে পরিমাণ বল প্রয়োগ করি রাস্তার উপরে, সম পরিমাণ বল আমাকে উপরে কি ক্রিয়া করে, এই জন্য আমরা রাস্তাতে স্মুথলি হাঁটতে পারি। এখন যদি আমরা যখন ওই যে তোমার পুকুরের কাছে যাই, তখন পুকুর পাড়ের কাছে যখন যাই আমরা, তখন দেখবা যে আমরা হচ্ছে যে পরিমাণ বল দিচ্ছি, আমাদের পাটা হচ্ছে একটু কাদাতে হচ্ছে চলে যায়, নিচের দিকে দেবে যায়। তো কেন দেবে যায়, আমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছি সম পরিমাণ রিয়াকশন দিতে পারতেছে না, এই জন্য কি হয় আমাদের পাটা কাদাতে দেবে যায়। ওকে, সো তাহলে আমাদের কি বলতেছি যে চাপ হচ্ছে আমি কতটুকু বল প্রয়োগ করতেছি, আর পীড়নের সাথে সম্পর্ক হচ্ছে আমি কতটুকু বল রিয়াকশন দিচ্ছি। তার মানে দেখো এখানে বলতে পারি আমরা একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত না দিয়ে আমি বলি প্রতিরোধী বলকে পীড়ন বলে। সো পীড়ন আর চাপ ক্লিয়ার হয়েছে। জি ভাই। ওকে, এই বাকিগুলো বুঝতেছো? জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এতটুকু মিশাই ফেললাম, হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি, তোমাদের কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন, অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলা মুখস্থ করতে হবে, হ্যাঁ। আমি বুঝাই দিব বিষয়গুলা। তো তোমাদের আমি বুঝাই দিব বলতে কি, আমি আমার মতো বুঝাই দিব। এখন তোমাদের কাছে কিন্তু ওইটা তোমাদের বইয়ের সাথে মিলতে নাও পারে, তো তোমার কাছে যেটা ভালো লাগবে তুমি সেটা ইউজ করতে পারো, হ্যাঁ। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা।
আচ্ছা, আমরা সচরাচর বলি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে, -273 তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এটা আমরা সচরাচর বলে বসি, হ্যাঁ বলি। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যে তাপমাত্রায় অথবা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়। আয়তন এবং চাপ শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ওকে, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। সো এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, -273 ডিগ্রি তাপমাত্রায়, সেন্টিগ্রেড তাপমাত্রায়, হ্যাঁ, আবার তোমার 0 ডিগ্রি কেলভিন, 0 কেলভিন তাপমাত্রায়। ওকে, সো পরম শূন্য তাপমাত্রা আশা করি বুঝছো। এরপরে তোমার হচ্ছে সুপ্ত তাপ আছে, বা তোমার হচ্ছে আমরা ল্যাটিন হিট যেটা বলি, সুপ্ত তাপ বা ল্যাটিন হিট। সুপ্ততাপ বা ল্যাটেন্ট হিট। হ্যাঁ, তো এটা কি আসলে সুপ্ততাপ বা ল্যাটেন্ট হিট বলতে হচ্ছে আমার লুকায়িত। সুপ্ত মানে কি লুকায়িত। তোমরা সুপ্ত যোজনী পড়ছো ফিজিক্স, তোমার কেমিস্ট্রিতে, তাই না? তো সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট বা লিন তাপ, সেটা হচ্ছে কি ধরো যে আমরা অনেক সময় ফ্রিজ থেকে হচ্ছে পানি বের করি। তো একটা বরফ বের করছি ধরো ফ্রিজ থেকে, তো এরকম একটা বরফ আছে। হ্যাঁ, তো এই বরফটা আমি ওয়াটারে কনভার্ট করছি, সো এইটা ধরো মনে করো যে -5 সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ ছিল, এইখানে যখন পানিতে কনভার্ট হয়েছে তখন ওই তাপমাত্রাটা আছে -5 সেন্টিগ্রেড তাপমাত্রা। তার মানে এই যে এখানে দেখো, এখানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে কনভার্ট করে ফেলছি আমি, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটাই নাই। বা আমরা বলতে পারি একটা ফেজ থেকে একটা ফেজে কনভার্ট করছি আমি, বাট তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটাই নাই। তার মানে আমি বলছি যে তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটায় যদি কোনো একটা তোমার হচ্ছে কোনো একটা একক ভরের কোনো বস্তুর অবস্থা, এটা একটা বস্তু ধরো একক ভরের, আমি বললাম এম ভরের বস্তু একটা, হ্যাঁ এম ভরের, কারণ আমি বলতেছি এখানে কি করছি যে আমি তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটাইয়া একক ভরের বস্তুটার কি করছি আমি এক অবস্থা থেকে আরেক অবস্থাতে কনভার্ট করে ফেলছি। তো এটাই হচ্ছে আমাদের মূলত সুপ্ত তাপের জন্য হয়। হ্যাঁ, তাহলে এখন আমি বলতে পারি দেখো যে তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে একক ভরের বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিতে আমরা বলতেছিলাম, তাই না? এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিতে নিতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে বা তাপের প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি লিন তাপ বা সুপ্ত তাপ বলি। ওকে, আমি বাকিটা লিখলাম না। তো লিন তাপ বা সুপ্ত তাপ এর হচ্ছে এটা হয় H = ml, H = ml, বুঝছো? সো এমটা হচ্ছে ভর আর এলটা হচ্ছে তোমার তোমার হচ্ছে আপেক্ষিক, কি বলে আমি তো ভুলে গেছি, একটু দাঁড়াও দেখি, অনেকদিন পড়ি না তো নিজেই। তাপ বা সুপ্ত তাপ। সুপ্ত তাপ আপেক্ষিক তাপ, আমি তো সুপ্ত তাপ বা আপেক্ষিক তাপ বলে অন্য কোনো একটা অন্য একটা নাম আছে মেবি, বুঝছো? তোমাদের বই আছে না দেখি একটু।
আচ্ছা, এখানে সূত্র তোমাদের বইয়ের সূত্র টপিক দেওয়া আছে, বুঝছো? অন্য কিছু দেওয়া নেই, ওটা মনে থাকলে নেক্সট টাইম দেখে আসলে বা মনে পড়লে বলে দেবো নেক্সট ক্লাসে। ওকে, সূত্রতাপ বা ল্যাটিন হিট বলে। ওকে, এল। সো এখন এটার এককটা কি হবে দেখো, আমরা হিট হিট হচ্ছে আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি, কিউ দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, কোন তোমাদের বই কিউ থাকতে পারে, এইচও থাকতে পারে। ওকে, দুইটা একই জিনিস। তো এইচটা ছিল আমাদের একক, কিলো ক্যালোরি হইতে পারে, ক্যালোরি হইতে পারে, কিলো জুল হইতে পারে, জুল হইতে পারে। হ্যাঁ, আর ভররাকক কি হয়, কেজি হইতে পারে, গ্রাম হইতে পারে। ওকে, ইনটু এল। তার মানে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এল, বড় হাতের এলও হইতে পারে অথবা ছোট হাতের এলও দিতে পারো। হ্যাঁ, এইচ বাই এম। তাহলে এইচ বাই এম হলে দেখো, যদি আমার এইচ এর মানটা যদি আমার ক্যালোরিতে থাকে, তা আর এম এর মানটা যদি কেজিতে থাকে, গ্রামে থাকে, তাহলে ক্যালোরি পার গ্রাম এল এর মান মানে একক। যদি আমার হচ্ছে কিলো জুলে থাকে এইচ এর মানটা এবং এম এর মানটা যদি কেজিতে থাকে, তাহলে কি কিলো জুল পার কেজি। বুঝছো এককটা কিভাবে আসবে? আচ্ছা, দেখো এল ইকুয়াল টু কি এইচ বাই এম দেওয়া আছে। এইচটা কি আমাদের, এইচটা হচ্ছে তাপ, এমটা কি আমাদের, এমটা হচ্ছে ভর। তো এখন দেখো আমরা ভর একক কি কি জানি, কেজি হইতে পারে, গ্রাম হইতে পারে, পাউন্ড হইতে পারে, তাই না? তারপরে তাপের একক কি হতে পারে, কিলো ক্যালোরি, তারপরে ক্যালোরি, কিলো জুল, জুল, অথবা তোমার বিটিইউ হইতে পারে, ব্রিটিশ থার্মাল ইউনিট, ঠিক আছে, বিটিইউ হইতে পারে। তারপর সিএইচইউ আছে। তো তার এখন দেখো এইচ এর মানটা আমি যে এককে বসাবো আর এম এর মানটা যে এককে বসাবো সেটার উপর ডিপেন্ড করে এল এর মান, এল এর এককটা আসতেছে না আমাদের। কে কোশ্চেন করছিলা? তো আমি যদি বলি সুরাইয়া দেখ যে এইচ এর মানটা আমি জুলে বসাইলাম আর এম এর মানটা আমি কেজিতে বসালাম, তাহলে এককটা কি আসতেছে সূত্রতাপের একক? হ্যাঁ দেখ, এইচ এর মানটা আমরা জুলে বসাইছি আর এম এর মানটা হচ্ছে কেজিতে বসাইছি, তাহলে কেজি পার জুল পার কেজি আসতেছে না? ওকে, তাহলে এককগুলো আমরা সবসময় আগের আগে তো আমরা পড়ে আসছি, একক সবসময় আমরা সূত্র দেখে বসাবো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এটা মিশিয়ে ফেললাম। তোমরা স্ক্রিনশট নিবে নাকি তোরা এটা? আচ্ছা, হ্যান্ড রাইজ করছো ওকে। হ্যাঁ ওসমান বলো। ভাই একটা প্রশ্ন ছিল। বলো। ভাইয়া এই এককগুলো তো তিন রকমের হয়, এমকেএস আর পিএস আর সিজিএস, এখানে এতগুলো একক কিসের? কিলো ক্যালোরি, বিটিইউ, সিএইচইউ। এগুলো হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এমকেএস, এটা হচ্ছে তোমার এফপিএস। বুঝছো? ক্যালোরি একটা একক, এটাকে আমরা ক্যালোরি না লিখে কিলো ক্যালোরি লিখতে পারি। কিলো ক্যালোরি কিভাবে লিখি, মিটার তো হচ্ছে ধরো এমকেএস এর একক, তো মিটার বাদ দিয়ে আমরা কিলোমিটার লিখি না? হ্যাঁ মিটার তো এমকেএস এ, তাই না? জি। তো আমরা কিলোমিটার লিখি না মাঝে মাঝে? কিলোমিটার মনে হয় এফপিএস। না, কিলোমিটার তো এমকেএস। আচ্ছা, মিটারের মিটারের বড় হচ্ছে কিলো। দুটোটাই এমকেএস। হ্যাঁ, তুমি কি এককের ক্লাসগুলো করছিলা আমার? না ভাইয়া খুঁজে পাইনি আমি। তুমি খুঁজে পাও না আমারে বলছো? তুমি তো গ্রুপে একটা মেসেজ দিলেই হয় যে এককের ক্লাসগুলো পাচ্ছি না, কেউ একটু লিংক দাও, তাহলে দিয়ে দিবে। Yes, ভাইয়া। ওকে, ওটা একটু তুমি গ্রুপে মেসেজ করে দিও, ক্লাস শেষে, এখন করার দরকার নাই। হ্যাঁ, যা যে হচ্ছে জানে সে তোমাকে দিয়ে দিবে ওখানে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে তোমাদের হচ্ছে আরো কিছু হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন আছে, অতি সংক্ষিপ্ত আমি একটু পড়তেছি। যে দেখো, যে প্রমাণ তাপমাত্রা চাপ বলতে কি বুঝায়, আপেক্ষিক তাপ বলতে কি বুঝায়, বরফ গলনের সূত্র তাপ বলতে কি বুঝায়, সিজিএস পদ্ধতিতে তাপের এককের সংজ্ঞা লিখো, তাপমাত্রা সংজ্ঞা দাও, তারপর হচ্ছে তাপমাত্রা পরিমাপের স্কেলগুলোর নাম লিখো, ঠিক আছে? সো এইগুলা একটু
একটু অতি সংক্ষিপ্ত গুলো পড়ে ফেলবা, হ্যাঁ, রিডিং পড়লে বুঝতে পারবা। ওকে, তো আমরা একটু হচ্ছে আমাদের ইয়াতে ঢুকবো আর কি, একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলোর ভিতরে ঢুকবো। ওকে, বুঝছো? আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন অনেক বেশি আসে, সেটা হচ্ছে আমি একটু লিখি। প্রমাণ করো যে c/5 equal f/32 9, এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলতে পারে, অথবা বলতে পারে যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক দেখো। হ্যাঁ, বিভিন্ন স্কেল, তো স্কেলগুলো কি দেখো, যে এটা হচ্ছে তোমার সেন্টিগ্রেড স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল, এটা হচ্ছে রোমার স্কেল, এটা হচ্ছে র্যাঙ্কাইন স্কেল। ওকে, এটা হচ্ছে র্যাঙ্কাইন স্কেল। সো আমরা হচ্ছে তাহলে এখানে কয়টা স্কেল নিয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমরা পাঁচটা স্কেল নিয়েছি, তাহলে পাঁচটা আমরা হচ্ছে আগে স্কেল আঁকাই। আমরা তো থার্মোমিটার দেখছি, তাই না? সো ওইরকম আমরা পাঁচটা হচ্ছে স্কেল আঁকাবো। হ্যাঁ, একটা আঁকাইছি, তিনটা, চারটা, পাঁচটা। হুম, তো পাঁচটায় মনে করো সমান দৈর্ঘ্যের আছে, পাঁচটায় কি আছে? সমান দৈর্ঘ্যের। ওকে, আমি এখন এটা নাম দেবো, ধরো এটা ধরলাম আমার সেন্টিগ্রেড স্কেল। ওকে, এটা কি বলছি? সেন্টিগ্রেড। তারপর এটা দিলাম ফারেনহাইট দিলাম, তারপর এটা কেলভিন দিলাম, তারপর একটা রোমার, তারপর এটা হচ্ছে র্যাঙ্কাইন। ওকে, র্যাঙ্কিন সাইকেল, তো র্যাঙ্কিন স্কেল বলতেছে। তো আমি ধরো এই যে পাঁচটা, এখানে আমাদের হচ্ছে খাঁজ কাটা থাকে, তোমার হচ্ছে স্কেল থাকে। তো আমি একটা স্কেল আঁকাইতেছি, বাকিগুলো আমি আঁকাইতেছি না। হ্যাঁ, তো এরকম ধরো স্কেল আছে। এই জায়গাতে যে মানগুলো থাকে এটা বলে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক। হ্যাঁ, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, স্থানাঙ্ক বলতে পারি আমরা, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। ওকে, সো যেটা আমাদের কি পায়ের দিক, এই জন্য হচ্ছে এটা নিম্ন, আর এটা হচ্ছে ঊর্ধ্ব। সো এতটুকু কি বুঝছো? আর এই যে সি, এফ, কে, আর, আর, এম, ডিসি, এগুলো হচ্ছে আমাদের স্কেলের নাম বলতেছি। ওকে, সো এখন আমাদের সেন্টিগ্রেডের ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন স্কেল হচ্ছে তোমার, সর্বনিম্ন শুরু হয় তোমার কোত্থেকে? জিরো, জিরো থেকে। তোমরা এটা পড়ছো নাকি ফিজিক্স 2 এ? আচ্ছা, তাহলে তো টেনশনে পড়ে গেলাম। না না না, সামারি করব কেন? আমার দায়িত্বই পড়ানো, ঠিক আছে? আমার দায়িত্বই হচ্ছে পড়ানো। তাহলে দেখো, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে কত? বলো, তোমরা বলো। 100, এটা কত? এটা 212, তারপরে তারপর 80 না 273? এটা জিরো হবে না 273? এটা 273 হবে না, এটা 273 হবে? বল। এই যে বুঝতেছস, ভুলে গেছস, সেটা বুঝতেছস? তারপরে এটা কত? জিরো, এটা কত? 80, এটা হচ্ছে 672, এটা হচ্ছে 472, তাই না?
এ মায়ের খাবি, নিচে বড় হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি বলি, হ্যাঁ, তোদের সাজেশন বইয়ে বাংলা কথাগুলো লেখা আছে, আমি লিখতেছি না কষ্ট করে, মার্কারের দাম অনেক বেশি হয়ে গেছে তো। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ, যে ধর আমরা একটা থার্মোমিটার নিচ্ছি এখানে, যাক মনে আছে তোদের, তোরা পড়ছিস বিধায় আমি মনে কর ভুলভাল লিখতেছি। হ্যাঁ, যারা হচ্ছে নতুন ক্লাস করতেছিস তাদের কাছে একটু কনফিউশন লাগতে পারে, পুরনো যারা আছে তারা খুব ভালো মতো জানে। আমি কিন্তু একটা টপিক পড়ানোর পরে আমি ওটা ভুলে যাই, আমি অনেক ভুলভাল লিখি কিন্তু, ঠিক আছে। তো এখন এই যে 492 আর 672, ওকে, তো আমরা একটা থার্মোমিটার নিয়েছিলাম। আমরা কি নিছি? থার্মোমিটার নিয়েছি, যার হচ্ছে নিম্ন স্থির বিন্দু, বা হচ্ছে তোর এটা হচ্ছে বরফ বিন্দুও বলতে পারি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে তোর ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু বলতে পারি আমরা, কারণ এই 100 সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে যদি পানি গরম করি আমি, তাহলে স্টিমে কনভার্ট হয়। হ্যাঁ, তো স্টিম তো বুঝি আমরা, তাই না? ওই যে আমরা আমরা হচ্ছে যখন ওই যে চা গরম করে, তখন ওই যে চায়ের হচ্ছে কেটলির মুখ দিয়ে যে ধোয়া ভাপ ওঠে না, হ্যাঁ ওটা হচ্ছে স্টিম। আর ওই স্টিম মনে করেন আমাদের মায়েরা কি করে, ঢাকনা দিয়ে চাইপে ধরে রাখে, যাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়, তাই না? আচ্ছা, তো এখন এটা আমরা আঁকাইছি। এখন আমি হচ্ছে তোর যে 5টা স্কেল আঁকাইছি, এই 5টা স্কেল কিন্তু আমি হচ্ছে তোদেরকে বলবো না, মানে বাংলা যে কথাগুলো আছে সেগুলো বলবো না, জাস্ট আমি ক্যালকুলেশনটা করতেছি। হ্যাঁ, এখানে কিছু লেখা আছে, এটা তোরা লিখে ফেলবি, আমি স্লাইড যা দিয়েছি ওখানে লেখা আছে। তো এখানে সূত্রটা হচ্ছে এরকম যে তাপমাত্রা তাপমাত্রা মাইনাস নিম্ন নিম্ন স্থানাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব বানান হয়েছে না উচ্চ লিখবো বল? এটা মনে হয় ঊর্ধ্ব, তাই না? এটা আচ্ছা, বই দেখে নি তাহলে তো হয়েছে। হ্যাঁ ঠিকই তো আছে। ইকুয়ালটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বলি আমরা, বা আমরা হচ্ছে বলি তোর হচ্ছে অনুপাত বা সমান। হ্যাঁ, তো এখন দেখ, আমরা প্রথম স্কেলের জন্য যদি নিই, তাহলে প্রথম স্কেলের জন্য কি থাকবে দেখ, তাপমাত্রা কে সি ডিভাইডেড বাই -0 ডিভাইডেড বাই কত 100 ঊর্ধ্ব -0, এইটুক তো, তাই না? ইকুয়াল কনস্ট্যান্ট, এইটা আমরা, তার মানে হচ্ছে যদি আমি এইখানে আরো যতগুলা স্কেলের হচ্ছে মানগুলো বসাবো, সবগুলা একটা থেকে আরেকটার সাথে কি সমান। ওকে, সো এটা হচ্ছে আমি মিশাই ফেললাম, কনস্ট্যান্টটা মিশাই ফেললাম, তাহলে আমি সবগুলাই লিখবো এখন। তো সবগুলা কি, যে পরেটা কি আছে ফারেনহাইট, তার এফ মাইনাস নিম্ন কত, নিম্ন হচ্ছে দেখো 32 ডিভাইডেড বাই 212 -32 ইকুয়াল কে আছে, এরপরে কে -273 ডিভাইডেড বাই কত 373 -273 ইকুয়াল আর মাইনাস হচ্ছে কত 80 না? আচ্ছা, ডিভাইড ইকুয়াল টু আর এন মাইনাস কত 472, তাই না? আচ্ছা, 492 তো লিখছি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করতে দেখ, সি বাই 100 আসে ইকুয়াল এফ -32 ডিভাইডেড বাই কত আসে এখানে 180 ইকুয়াল কে -273 ডিভাইডেড বাই কত আসে 100 ইকুয়াল আর ডিভাইডেড বাই 80 ইকুয়াল আর এন -492 ডিভাইডেড বাই এখানে কত আসে বলতো 212 না? 212 আসে মাইনাস করলে, হুঁ বললি? হ্যাঁ, তাহলে এখন যদি আমি এই হরগুলাকে যদি আমি ভাগ দিই 20 দ্বারা, তাহলে দেখতে এখানে 5 ইকুয়াল টু এফ 32 মাইনাস হচ্ছে 9 ইকুয়াল কে -273, 5 ইকুয়াল আর ডিভাইড বাই 9 4 ইকুয়াল
Rn মাইনাস 492/9। তোর আছিস না মিটের শেষ হয়ে গেছে? আছি ভাই, আরো 11 মিনিট আছে। আচ্ছা, এরপর আবার লিঙ্ক দিব, টেনশন নাই। হ্যাঁ, ওকে। সো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ, এইটুকুই হচ্ছে আমাদের প্রমাণ। হ্যাঁ, আর উপরে কথাগুলো একটু লিখে ফেলবে। তো এটা তোদের হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চিনে আসে। এটা কি রচনামূলকে আসে? তাও না, রচনামূলকে আসে না। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন এখান থেকে কিছু ম্যাথ আসে। হ্যাঁ, আমি এই একটা জিনিস গেল, আমি এটা মিশাই ফেললাম, এই একটা ইকুয়েশন তো আমরা পাইছি, তাই না? এই ইকুয়েশনটা আমাদের লাগবে, এটা 1 নম্বর ইকুয়েশন। আমি আরেকটা জিনিস একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যখন রান্না করতে, যখন আমরা ফ্রিজ থেকে যখন আমরা করি, ওই যে মাংস বের করি, তখন আমাদের প্রথমে এটা বরফ অবস্থায় থাকে না? বরফ অবস্থায় থাকে। তো বরফ থেকে একটা সময় যাওয়ার পরে কিসে কনভার্ট হয়? পানিতে কনভার্ট হয় না? বরফ, পানি। হ্যাঁ, তো এইখানে যত ডিগ্রি বরফ থাকবে, এখানে তত ডিগ্রি পানিতে কনভার্ট হবে। ওকে, তো আমি যদি একটা জিনিস দেখি যে ধাপগুলা কিভাবে হয়, তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে ধরো সাপোজ যে আমার হচ্ছে -10 সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ আছে। আমি কিন্তু এই অধ্যায়ের ম্যাথ করাই দিব না, বুঝছো? এটা করতে হবে তোমাদেরকে। তাপমাত্রার বরফ আছে, একে আমি 100 সেন্টিগ্রেড তাপমাত্রার স্টিমে পরিণত করব। স্টিমে পরিণত করতে হবে। হ্যাঁ, সো পরিণত করতে আমাদের কতটুকু, মানে কিভাবে কিভাবে কয়টা ধাপে পরিণত করব আমি। হ্যাঁ, সো প্রথমে 10 সেন্টিগ্রেড তাপমাত্রার কি বরফ আছে। তো ধরো এইটা হচ্ছে আমাদের বরফ, কত? -10 সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ। একে আমি ডিরেক্ট পানিতে কনভার্ট করতে পারবো না, একে আমি প্রথমে 0 ডিগ্রি তাপমাত্রার বরফে নিয়ে যেতে হবে। 0 ডিগ্রি তাপমাত্রার বরফে কনভার্ট করতে হবে। এরপরে 0 ডিগ্রি বরফ থেকে আমি 0 ডিগ্রি পানিতে কনভার্ট করতে পারবো, 0 ডিগ্রির পানি। এরপরে আমি 100 সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে যেতে পারবো, 100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। আমি কিন্তু 100 ডিগ্রি তাপমাত্রা পানি পর্যন্ত গেছি, আমি কি স্টিম পর্যন্ত গেছি? বলো, স্টিম পর্যন্ত গেছি আমি? তাহলে এইবার যদি আমি স্টিমে কনভার্ট করতে যাই, তাহলে 100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে আমি 100 সেন্টিগ্রেড তাপমাত্রার স্টিমে যেতে পারবো। বোঝা গেছে? ওকে, তোমাদের একটু ম্যাথ দেখি যে ম্যাথ কত দূর পর্যন্ত আছে। হ্যাঁ, এর উপর আরো নিয়ে গেছে নাকি? আচ্ছা, বাষ্প বন্ধ আছে ভাই। তো বাষ্প আর স্টিমটা কি কথা? তাহলে 100 সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে আমি 100 সেন্টিগ্রেডের কিসে যেতে পারবো? স্টিমে, বাষ্পে। এখন যদি এটাকে আমি আরো হিট দিতে চাই, ধরো 120 সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে গেছি আমি, 120 সেন্টিগ্রেড, তাহলে এখান থেকে আমি কোথায় যেতে পারবো? 120 সেন্টিগ্রেড তাপমাত্রায় যেতে হবে। তখন আমাদের 120 সেন্টিগ্রেড তাপমাত্রার সুপার হিটেড স্টিম তখন আমার হবে। সুপার হিটেড স্টিম কোন জায়গায় মনে আছে সোহান? জি ভাই। সুপার হিটেড স্টিম কোন জায়গাতে হবে মনে আছে? ভাই এটা পড়ে আমি গুলো দিলে ভালো হয়। আরএসসি তে পড়াইছিলাম না টিএস ডায়াগ্রাম? হ্যাঁ। এই যে এখানে এই পজিশনটা হচ্ছে আমাদের 100 সেন্টিগ্রেড তাপমাত্রার স্টিম বা ভ্যাপার। যখন এখান থেকে আমি এই পাশে চলে আসতেছি, তখন এখানে হচ্ছে এরকম একটা পয়েন্টে হচ্ছে 120 সেন্টিগ্রেড তাপমাত্রার সুপার হিটেড স্টিম। এটা সুপার হিটেড জোন ছিল, এটা স্যাচুরেটেড লিকুইড জোন ছিল, মনে পড়ে? ওকে, আমি তো এটা বুঝতে পারি। তোমার আপাতত একটু বুঝো তাহলে হবে। হ্যাঁ, ওইটা ওই জিনিস বুঝাইতে আমার 2টা ক্লাস উপর লাগছে, বুঝছো? পানির তাপমাত্রা কি 100 ডিগ্রিতে নেওয়া যায়? 120 ডিগ্রিতে?
আমি তো 100 ডিগ্রিতে স্টিমে নিয়ে গেছি, এখন স্টিম থেকে আমি 120 ডিগ্রির সুপার হিটেড স্টিমে নিয়ে গেছি, বুঝছো? কারণ তুমি যখন 100 সেন্টিগ্রেড তাপমাত্রা স্টিমে কনভার্ট করবা, তখন এইখানে কিছুটা হইলো তোমার কি ওয়াটার থাকবে। ধরো এখানে স্টিম আছে, আমি বলতেছি এখানে বাষ্প আছে, কিন্তু বাষ্প নাই এখানে, এখানে অ্যাটলিস্ট 10% বাষ্প আছে, মানে 10% কি পানি আছে, বাকি 90% বাষ্প হয়েছে। তো এটাকে আমি আরো যদি গরম করি, তখন আমরা 10% আছে, এটা হচ্ছে আমাদের কি, তখন আবার স্টিমে কনভার্ট হয়ে যায়, দেন তখন হয় কি সুপার হিটেড স্টিম হয়, বুঝছো? পাওয়ার প্ল্যান্টে যখন আমরা ইউজ করি, পাওয়ার প্ল্যান্ট আমাদের সুপার হিটেড জোন থেকে আমরা মূলত হচ্ছে স্টিমটা নিয়ে যাই বা ভ্যাপারটা নিয়ে যাই। ক্লিয়ার হয়েছে? জি ভাই। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা কি করছি, -10 ডিগ্রির বরফ থেকে আমি 0 ডিগ্রি বরফে গেছি। এইখানে দেখো তো তাপের মানে তাপমাত্রার কি পরিবর্তন ঘটছে। টেম্পারেচার ছিল -10 সেন্টিগ্রেড টেম্পারেচার, এখানে 0 ডিগ্রি টেম্পারেচার, তাই টেম্পারেচারের তাপমাত্রার আদান প্রদান হয়েছে না এখানে? হয়েছে ভাই? এখানে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি বরফ থেকে আমি 0 ডিগ্রি পানিতে গেছি, এখানে কি তাপমাত্রার পরিবর্তন মানে আদান প্রদান হয়েছে? না ভাই। কিন্তু দেখ একটা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে গেছি আমি, তাই না? জি ভাই। জাস্ট একটা মিনিট ওয়েট করো, হ্যাঁ? আচ্ছা, তো দেখো, আচ্ছা না তুমি তুমি তো দরজা খুলে গেছিল না? আচ্ছা ওইটা খোলাই ছিল আর কি, সমস্যা নাই, এখন লাগাই দিচ্ছি, এখন তুমি চিল্লাচিল্লি করো, টেনশন নাই। আচ্ছা, তো আমরা এটাকে বলতেছিলাম তোমার ল্যাটিন হিট বলতেছিলাম, আর এই যে এখানে তাপের পরিবর্তন হয়েছে না, তাপমাত্রার পরিবর্তন হয়েছে না, এটাকে আমরা বলি সেন্সেবল হিটিং বা সেন্সেবল কুলিং বলি। হ্যাঁ, যদি তাপমাত্রা যদি আস্তে আস্তে বাড়ে, ধরো এই যে এখানে 0 ডিগ্রি থেকে তোমার 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানিতে গেছে, এটাকে আমরা বলি সেন্সেবল হিটিং বলি। হ্যাঁ, আবার যখন 100 ডিগ্রি পানি থেকে যখন আমরা 0 ডিগ্রি পানিতে আসবো আমি, তখন তাপমাত্রা কমতেছে, তখন আমরা বলি সেন্সেবল কুলিং বলি আমরা, বা আমরা বলি যে অনুভূত তাপ বা হচ্ছে গ্রাহ্য তাপ। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে লিখি এরকম যে এম ইকুয়াল টু এম এইচ ইকুয়াল টু এম এস ডেল টি। হ্যাঁ, তোমাদের কোন কোন বই লেখা থাকতে পারে এরকম যে এম এস টি লেখা থাকতে পারে, কোন কোন বই থাকতে পারে এম এস ডেল থিটা থাকতে পারে, বুঝছো? সো এটা থাকতে পারে, তো এটাকে বলি আমরা এতটুকু। তাহলে এখান থেকে দেখো, আমি এখান থেকে এখানে আমাদের শুধুমাত্র ফেজ পরিবর্তন হয়েছে, কিন্তু কি তাপমাত্রার কোনো আদান প্রদান হয় না, তো এটাকে আমরা বলছি ল্যাটিন হিট। ওকে, এখন এইখানে দেখো, এখান থেকে আমি পানি থেকে আবার পানিতে গেছি, আমার অবস্থার পরিবর্তন হয় না বা ফেজ পরিবর্তন হয় নাই, কিন্তু তাপের আদান প্রদান, তাপমাত্রার আদান প্রদান হয়েছে, তাপমাত্রা কম থেকে বেশি হয়েছে, তাহলে এটা আমরা বলছি সেন্সিবল হিটিং বলতেছি আমরা, বা অনুভূত তাপ বলতেছি। এখানে দেখো পানি থেকে আমি স্টিমে গেছি, এখানে আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে বা তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, তো আমরা এটাকে বলছি কি আমাদের ল্যাটিন হিট বলতেছি। হ্যাঁ, বা তোমার সুপ্ত তাপের হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ করছে। এখানে দেখো তাপের তাপমাত্রার আদান প্রদান হয়েছে, বাট স্টিম ছিল, স্টিমই আছে। সো এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? জি ভাই। ওকে, তাহলে এইবার আমি একটা গ্রাফ দেখাবো, এই গ্রাফটা জাস্ট একটু ক্লিয়ারলি বুঝবা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, ধরলাম 0 0, এর উপরে হচ্ছে তোমার টেম্পারেচার। আমি যদি বলি তোমাদেরকে একটু একটা গ্রাফ ধরো, আমি একটু এক্স ওয়াই প্লেনে আঁকাই, যদি বলি এটা টেম্পারেচার, টেম্পারেচার আর এটা হচ্ছে আমাদের হিট বা স্পেসিফিক হিট যদি বলি, মানে উপর দিকে বাড়লে টেম্পারেচার বাড়তেছে, এদিকে আমাদের হিট বাড়তেছে। ওকে, সো এইটা দিলাম আমরা মূল পয়েন্ট, জিরো বিন্দু। হ্যাঁ, তো এখন দেখো যে আমাদের এইখানে টেম্পারেচার, মনে করো আমরা যদি এখানে জিরো না ধরে যদি আমি বলি যে এইখানে একটা আমি রেফারেন্স লাইন ধরলাম, এই রেফারেন্স লাইনে আমাদের টেম্পারেচার হচ্ছে 0 সেন্টিগ্রেড, টেম্পারেচার কত 0 সেন্টিগ্রেড।
তখন এই রেখা বরাবর হচ্ছে 0 সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন আমার আছে কত, -10 ডিগ্রি তাপমাত্রা বরফ আছে। তাহলে -10 ডিগ্রি, আমি যদি বলি যে এই জায়গাতে আমাদের এখান থেকে আমি চিন্তা করতেছি, ধরো এখান থেকে -10 ডিগ্রি তাপমাত্রা বরফ আছে, তো বরফটা কি আমাদের এই রেফারেন্স লাইনের নিচে হবে, লাইনটা না উপরে হবে? আচ্ছা, এবার দেখো তাহলে -10 থেকে আমি কোথায় যাচ্ছি, 0-তে, তাই না? হ্যাঁ এখানে দেখো টেম্পারেচারের আদান প্রদান হইতেছে না? হয়েছে ভাই। দেখো তার মানে দেখো এখানে আমার আস্তে আস্তে কি তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা মানে টি বাড়তেছে না আস্তে আস্তে, দেখো টি এর মানটা আস্তে আস্তে বাড়তেছে না? হ্যাঁ আবার দেখো হিটও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আমি যখন তাপমাত্রা যখন বাড়বে আস্তে আস্তে, তখন আমাদের এই হিট এইচটা কি আস্তে আস্তে বাড়বে না? বাড়বে আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ কতক্ষণ আছে? ভাই, একবারে শেষ। আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা তো গ্রাফগুলা বুঝি, হ্যাঁ, যে যদি না বুঝো আমি একটু দেখাই দিই তোমাদের, এখানে যারা নতুন তারা হয়তো বা খেয়াল আছে কিনা জানি না। এটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স ধরলাম। তো আমরা ধরো যখন এইভাবে দাগ দিচ্ছি আমরা এই ডিরেকশনে, তার মানে হচ্ছে দেখো আমাদের ওয়াই এর মানটা কিন্তু কনস্ট্যান্ট। দেখো এক্স থেকে আমাদের এই রেখা বরাবর লাইন টানলে আমাদের ওয়াই এর মানে কোনো পরিবর্তন নাই, বাট এক্স এর দেখো এক্স এর মানটা যত সামনে যেতেছে বাড়তেছে। আবার যদি আমরা এখানে আরেকটা পেন আঁকাই ধরো এভাবে, যে ওয়াই এক্স এটা হচ্ছে আমাদের 0 0, তাহলে দেখো আমি যত এইদিকে যাব নিচ থেকে উপরে, এখান থেকে যত উপরে উঠতেছি আমরা, বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি আমরা একটা অ্যাক্সিস টানি, তাহলে দেখো ওয়াই এর মানটা বাড়তেছে, বাট এখান থেকে আমাদের এক্স এর মানটা বাড়তেছে না। তাহলে এক্স আমাদের কনস্ট্যান্ট। এতটুকু বুঝছো? জি ভাই। তাহলে এখন দেখো এখানে এক্স বলতে আমরা হিট ধরছি, আর ওয়াই বলতে টেম্পারেচার ধরছি। তা আমরা যখন 0 ডিগ্রি -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যাচ্ছি আমরা, তো আমাদের তাপমাত্রাও বাড়তেছে, হিটও বাড়তেছে। তাহলে কি আমাদের এই এই তোমার ওয়াই এক্স এর প্যারালালে রেখা টানলে হবে, না এক্স এক্স এর প্যারালালে রেখা টানলে হবে, এল এর রেখা টানলে হবে না? দেখো আরেকটা আমি যদি গ্রাফ আঁকাই এখানে, আমি একটা অ্যাঙ্গেল করে একটা দাগ দিই, তাহলে দেখো এই পজিশনে যখন, তখন এক্স এর মানও আমার বাড়তেছে, এটা x1 এটা y1, যখন আমার এই পজিশনে তখন দেখো এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তারপরে দেখো আমাদের x এর মানটা y এর মানটা একসাথে বাড়তেছে না? আমি যদি ঢাল করে দিই তাহলে, হ্যাঁ ওকে, তাহলে এইবার মিশাই দিলাম দেখো, হ্যাঁ, তাহলে এইবার দেখো যে আমার এই কন্ডিশনে আমাদের টেম্পারেচার এবং হিট দুটাই আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমাদের কি এটা স্ট্রেট লাইন হবে, মানে এক্স এর প্যারালাল লাইন হবে, না ওয়াই এর প্যারালাল লাইন হবে, না অ্যাঙ্গেল হবে, কোনটা বলো তো? অ্যাঙ্গেল হবে। তাহলে আমরা, আচ্ছা তাহলে আমরা ধরলাম যে এইটা হচ্ছে আমাদের -10 ডিগ্রির চার্ট, এর এই রেখাটা হচ্ছে 10 ডিগ্রি মাইনাস। তাহলে আমি এখান থেকে ধরো এই পর্যন্ত লাইন টানলাম, তাহলে আমাদের এইখানে ছিল কত, -10 ডিগ্রি ছিল না আমাদের এই যে চার্টে? এতটুকু বুঝছো? জি ভাই। এবার দেখো আমরা হচ্ছে 0 ডিগ্রির ওয়াট আইস থেকে আমরা 0 ডিগ্রির ওয়াটারে গেছি না? হ্যাঁ আমাদের এখানে কি তাপমাত্রার মানে টি এর কি কোনো চেঞ্জ হয়েছে? না ভাই। তাই টি স্থির না আমার। হ্যাঁ আর দেখো যখন আমি এখান থেকে এখানে যাব, তখন আমাদের একটা তাপ গ্রহণ বা বর্জন করবে না? হ্যাঁ তো তাহলে দেখো, হ্যাঁ, তাপ তাপ অবশ্যই গ্রহণ বা বর্জন করতে হবে, না হলে আমি একটা ফেজ থেকে একটা ফেজে যেতে পারবো? কখনোই পারবো না। তখন বরফটা দেখবা তাপ ছেড়ে দেয়, তুমি যখন ফ্রিজ থেকে একটা বরফ বের করবা দেখবা ও হচ্ছে কি তাপ ছেড়ে দেয়, এবং আশেপাশে যে গরম টেম্পারেচার থাকে এইটা থেকে তাপ গ্রহণ করে, তাই না? জি ভাই। তো এখন এইখানে দেখো এখানে আমাদের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাপের আদান প্রদান ঘটতেছে।
তাহলে ফেজ পরিবর্তন করতেছে, তাহলে এখানে টেম্পারেচার এইটাকে স্থির রাখতে হবে আমার। তাহলে স্থির রাখলে কি আমরা এই বরাবর দাগ দিব না এই বরাবর দাগ দিব? এক্স এর প্যারালালে দাগ দিব না ওয়াই এর প্যারালালে দাগ দিব বলো? এক্স এর প্যারালাল। এক্স এর প্যারালালে। তাহলে এই যে দেখো এক্স এর প্যারালালে আমরা দাগ দিলাম। তাহলে এইখানে ছিল আমার 0 ডিগ্রির আইস ছিল, এখন 0 ডিগ্রির ওয়াটার। তাহলে এটা ছিল আইস কন্ডিশন, এটা হচ্ছে আমাদের ওয়াটার। এতটুকু বুঝছো সবাই? আচ্ছা, আমরা এটা দিলাম 1 নাম্বার পয়েন্ট, এটা দিলাম 2 নাম্বার পয়েন্ট, এটা দিলাম 3 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে লিখতে পারি আমরা, দেখো যে 1 থেকে 2 এই জায়গাতে হিট ট্রান্সফার হচ্ছে কি সেন্সেবল হিটিং, সেন্সেবল হিটিং। হ্যাঁ, 2 থেকে 3 ল্যাটেন্ট হিট বা ল্যাটেন্ট হিটিং বলতেছি আমরা। ওকে, এবার দেখো 3 নাম্বার কন্ডিশন, আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম 100 ডিগ্রি তাপমাত্রার স্টিমে যাব। তাহলে এরপর দেখো আমরা ডিরেক্ট কি 100 ডিগ্রি স্টিমে যেতে পারবো না আগে 100 ডিগ্রি পানিতে যেতে হবে? আমার আগে 100 ডিগ্রি পানিতে যেতে হবে। তাহলে এই যে দেখো এখান থেকে আমরা 100 সেন্টিগ্রেড তাপমাত্রার ওয়াটার থেকে, আচ্ছা 0 ডিগ্রি ওয়াটার থেকে আমরা 100 ডিগ্রির ওয়াটারে যাব, তাই না? তাহলে 100 ডিগ্রি ওয়াটার এখানে টেম্পারেচার বাড়তেছে না আমার, হিটও বাড়তেছে না? তো দেখো হিট বাড়লে এবং টেম্পারেচার একসাথে বাড়লে কি স্ট্রেট লাইন হবে না কার্ভ, তোমার অ্যাঙ্গেল হবে কোনটা? তাহলে দেখো এখান থেকে 3 থেকে 4 আমরা এই পর্যন্ত একটা অ্যাঙ্গেল দিলাম, এটা হচ্ছে 4 নাম্বার। তারপর এই কন্ডিশনে দেখো, এই কন্ডিশনে হচ্ছে আমাদের এই জায়গাতে আমাদের হচ্ছে এটা কত ডিগ্রির গ্রাফ? আমাদের 100 সেন্টিগ্রেড তাপমাত্রাতে চলে আসছে না? এখন এইখানে আমাকে বলো যে এইটা তাহলে আমাদের কি, এটা আমাদের সেন্সেবল না? ওকে, তাহলে এবার এখানে থেকে আমাকে বলো একটু যে এইখানে আমরা হচ্ছে 100 ডিগ্রি ওয়াটারে চলে আসছে, মানে 100 ডিগ্রি ওয়াটার থেকে কোথায় যাব? স্টিমে যাবো না 100 ডিগ্রির? তাহলে 100 ডিগ্রি স্টিমে যাবো। তাহলে এই যে দেখো এইখানে 100 ডিগ্রি স্টিম, এটা হচ্ছে 5 নাম্বার কন্ডিশন। তাহলে আমরা বলতেছি দেখো 3 থেকে 4 হচ্ছে আমাদের সেন্সেবল হিটিং, আর 4 থেকে 5 হচ্ছে আমাদের ল্যাটেন্ট। এতটুকু ক্লিয়ার বুঝছো? ওকে, এবার দেখো এই সেন্সেবল হিটিং এর জন্য হবে হিট H1 ধরলাম ইকুয়াল টু হবে ms ডেলটি। ডেলটি মানে হচ্ছে বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা। ক্লিয়ার? এই যে এইটুকু ধরলাম আমরা H2, এখানে হিটের আদান প্রদান হচ্ছে H2, এটার জন্য হবে ml। বুঝছো? এই যে H3 ধরলাম, এটা আমি H3, এর জন্য হবে কি ml হবে না? ms ডেলটি। আচ্ছা, এটা দিলাম H4 দিলাম, তাহলে এটার জন্য হবে কি ml হবে না? এখন যদি বলি যে -10 ডিগ্রি বরফকে 100 ডিগ্রি তাপমাত্রায় স্টিমে নিয়ে যেতে আমার মোট কত তাপের প্রয়োজন? কিসের দরকার? মোট কত তাপের প্রয়োজন? তাহলে আমরা ডিরেক্ট এখান থেকে লিখতে পারি না, এরকম দেখো মোট তাপ H1 H2 H3 H4 যোগ করলে আমরা মোট তাপ পেয়ে যাচ্ছি না? তাহলে আমরা তখন লিখতে পারি যে মোট তাপের পরিমাণ H, তাহলে H সমান আমরা লিখতে পারি দেখো H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো ms ডেলটি প্লাস ml প্লাস ms ডেলটি প্লাস ml লেখা যায়। এখন তুমি m এর মান জানো, x এর মান জানো, t এর মান জানো, l এর মান জানো, ক্যালকুলেশন করতে পারবে না? এরকম অঙ্ক করে দেওয়া লাগবে আমার? না 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 না, আর কি লাগে? এসব অঙ্ক করে দিতে হবে আমার? বলো পারবা? পারবা কিনা সেটা বিষয় না, বিষয় হচ্ছে যেগুলো অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ সেটা চেষ্টা করবা। না পারলে আমি করে দেব, আগে তোমরা চেষ্টা করবা, তোমরা সর্বোচ্চ জায়গা পর্যন্ত সর্বোচ্চ জায়গা পর্যন্ত যাবা, ওই জায়গাতে না পারলে আমি আছি, ঠিক আছে? আমরা হচ্ছে এমন একটা জায়গাতে আছি, মনে করো যে আমরা চেষ্টা করতেই চাই না কখনো, বুঝছো?
আচ্ছা, এইখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারো আমাকে। ওকে, একটা ম্যাথের সমস্যা আছে। আমি ম্যাথের কথা বলি না এখনো। হ্যাঁ, আমি কিছু এক্সাম্পল করাবো, টেনশন নেওয়ার কিছু নাই তোমাদের। হ্যাঁ, আচ্ছা সাগর, তুমি বুঝতেছো? জি ভাই। আচ্ছা, ফারিয়া? এই অঙ্ক তো ভাই রেফ্রিজারেশন সাইকেল এন্ড কম্পোনেন্টস চ্যাপ্টার ছিল, মানে ওই বই ছিল। ওদের তৃতীয় অধ্যায়ে একটা ম্যাথই ছিল, বুঝছো? জি ভাই। এরকম অঙ্ক তো যে ফিজিক্সে ছিল। না, একটা বিষয় আমি 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 বলি। হ্যাঁ, আমি এই চ্যাপ্টার যদি নাও পড়াতাম তোমরা রাগ করতো না, কিন্তু ওই যে একটা বিষয় আছে নিজের ভিতরে একটা, মনে করো হচ্ছে যে ভয়ের একটা কাজ আছে না, যে তোমরা হচ্ছে আসছো, আমি তোমাদেরকে ফাঁকি দিলাম, আমি দিন শেষে তোমরা ম্যাথ একটা করতে পারলাম না, তখন কিন্তু তোমরা বলবা কি জানো, যে ভাইয়া আপনি তো ক্লাস নেন না, এটা পারিনি এ করতে, আপনি বলছেন ফিজিক্স টুয়ে পড়ছি, অতদিনের পড়া মনে আছে নাকি? তখন আমি যাবো কই বলো? ভাই এখানে সূত্রতাপের হচ্ছে মানগুলা কি আগের মতো নাই, অন্যরকম। এক একটা জায়গাতে এক এক রকম মান দেওয়া থাকে, বুঝছো? যেমন তোমরা হচ্ছে তোমরা হ্যাঁ তুমি করবা, সমস্যা নাই, অল্প একটু ভ্যারি করে, বুঝছো না? অল্প একটু কি করে, তুমি দেখো মানগুলো অল্প একটু ভ্যারি করছে না? হ্যাঁ, কিন্তু আপেক্ষিকতা এই বিভিন্ন মানগুলো একটু চেঞ্জ করা। হ্যাঁ, তুমি দেখো না, যদি বইয়ে দেওয়া থাকে, প্রশ্নে যদি মান দেওয়া থাকে, বুঝছো, প্রশ্নে যে মান দেওয়া থাকবে তুমি সেই মান ধরে অঙ্ক করতে হবে। তুমি এটা আর, মানে বলা যাবে না যে কোশ্চেনে ভুল আছে, এই কথা বলা যাবে না। কিন্তু আমরা অ্যাডমিশনের সময় কি করি জানো? জি এর মান কত? 9.81 অথবা 9.8 অথবা 9.78, এটা ধরি না আমরা। আমরা সুন্দর করে প্রশ্নের শেষে ব্র্যাকেট দিই, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা খেয়ালই করে না, ওটা কত দেবো? জিরো। হ্যাঁ, অনেক সময় মনে করো তুমি পড়ে গেছো এরকম 10 × 10⁶ মেগা প্যাসকেল চাপ, এটা পড়ে গেছো রুমে, এই অঙ্ক করে গেছো, বুঝছো? এটা কি বড় হাতের এম না? ছোট হাতের এম দিয়ে দিয়েছি। তাহলে ও যদি করে বড় হাতের এম ধরে, তাহলে অঙ্ক হবে? ওইটা মেগা, এটা হচ্ছে কি মাইক্রো। সো এগুলা শয়তানি করি আমরা পরীক্ষার সময়, বুঝছো? অ্যাডমিশন যখন আমরা যখন যে কোচিং এ ইয়া করি, তখন আমরা এটা করি। ইনফ্যাক্ট আমি যখন তোমার ফিজিক্সে যখন কোশ্চেন করতাম, 40 মার্কের কোশ্চেন অনলি 10 মার্ক কমন পাবা তুমি, বাকি 30 মার্ক কমন পাবো না, জীবনে পাবো না। কমন পাবো না, মানে আমি কোশ্চেন করলে পাবা না, মানে কমন পাবা কিরকম আমি তোমার বলি, তুমি 40 মার্কই কমন পাবা, কিন্তু যদি আমি ক্লাসে সবসময় বলি, অনলাইনের জন্য বলতে পারতেছি না, তারপরে বলি, এটা আবার কেউ শয়তানি করো না। হ্যাঁ, অনলাইনে অনেক কিছু বললে মনে করো এটা আবার ইয়া করে দেয় অনেকেই। তো আমি সবসময় বলি, পরীক্ষার হলে রুমে ম্যাথ করার সময় কোশ্চেনটি এমনভাবে পড়তে হবে, একবারে যদি খুব স্পেশাল কোনো মানুষ যদি তোকে চিঠি দেয়, তবে ওই চিঠি যেভাবে বারবার পড়ে, আগের যে মুভিগুলো ছিল না, যে ধর যে সালমান শাহ হচ্ছে চিঠি দিছে, তোর হচ্ছে কে ছিল, শাবনূর ছিল, পূর্ণিমা ছিল, তো ওরা মনে করে একবার দরজা লাগায় পড়ে, একবার বিছানায় শুয়ে গড়াগড়ি করতে এ পাশ ও পাশ ঘুরতে ঘুরতে পড়ে, একবার বনের ভিতরে যেয়ে পড়ে, ঠিক আছে না, বারবার চিঠিটা পড়ে না, তো একবারে খুব মনোযোগ দিয়ে চিঠি পড়ে, মনে কর ওই সময় আশেপাশের কেউ যদি ডাক দেয় সে শুনতেই পায় না। তো এই প্রশ্ন হচ্ছে এভাবে পড়তে হবে, একবার পাই টু পাই।
কারণ প্রশ্ন যদি বুঝে পড়া যায় তাহলে ওই ম্যাথের অর্ধেক প্রশ্ন পড়ার সময়তেই হয়ে গেছে সলিউশন। এ কে যেন বলতেছিলি যে আন্টিও ক্লাস দেখতেছিল? যখন গল্প করতে শুরু করব তখন হচ্ছে বলে দিবি যে আন্টি আছে কি নাই। আম্মু মাঝে মাঝে এসে দেখে গার্ড দেয় কাদেরকে? শয়তান লোকজনকে। সেখানে এসে হচ্ছে আর কি দেখে আপনার ক্লাস দেখে যে হচ্ছে মাঝে মাঝে আম্মু আর কি হচ্ছে মানে আপনার ক্লাসের আর কি অ্যানসার দেয়। তাহলে এক কাজ করবি, যে তুই হচ্ছে কোর্স ফি আরেকটা পাঠিয়ে দিবি আন্টিকে বলে। এক কোর্স কিনে দুজন ক্লাস করলে তো ঝামেলা। আচ্ছা দেখ, বলছে যে এমন একটি তাপমাত্রা নির্ণয় করতে হবে আমাকে যেখানে সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান হবে। হ্যাঁ, তো আমরা সম্পর্কটা কি জানি? দেখ, ফারেনহাইটের সাথে সেন্টিগ্রেডের সম্পর্ক জানি আমরা, যে উই নো সেন্টিগ্রেডে কি ছিল, C/5 = F-32 ডিভাইড বাই কত, 9 না? আমরা এই কোশ্চেনটা জানি, তার মানে লিখে দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। হ্যাঁ, এখন আমরা ধরে নিলাম যে যেহেতু এই দুইটা স্কেল সমানই হবে, এমন একটা টেম্পারেচার বের করতে হবে আমাকে যেখানে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট দুইটাই সমান হবে। তাহলে যেহেতু আমার দুইটা সমান হবে, তাহলে আমি এই সি আর এবং এই ফারেনহাইটকে আমরা যে কোনো একটা মান ধরে ফেলতে পারি না? ধরতে পারি কি? এই ভয় নতুন শুনতেছিস নাকি? না আমি একটু ক্লিয়ার করব? আচ্ছা দেখ, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে আমার একটা টেম্পারেচার নির্ণয় করতে হবে যেটা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে সমান হবে। কি হবে? সমান হবে। আচ্ছা, তাহলে আমি যদি বলি, মনে করি যে আমি একটা স্কেল ধরবো, মনে করি আমি ধর XYZ যেটা যে কোনো একটা ধরি আমি, যে এই তাপমাত্রায় মনে করি, ধর আমি লিখলাম এখানে যে মনে করি X তাপমাত্রায় দুইটা স্কেলে কি হবে, আমাদের পার্ট সমান হবে, তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট এর মান সমান হবে, সমান বা স্কেলে সমান লেখা যায় আমাদের। ওকে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন এখন মান বসাই দিই আমরা। তাহলে দেখ, সি এর জায়গায় কি x বসাবো, x/5 = f এর জায়গায় কি বসাবো, x-32 ডিভাইডেড বাই কত, 9। তাহলে এখান থেকে দেখ আসে 9x = 5x মাইনাস 3 5 15 10 160 আসে না? আচ্ছা, বেশিক্ষণ ক্লাস নিলে ক্যালকুলেশন করা লাগে আগে, না তো মনে কর। তাহলে এটা যদি আমাদের এ পাশে নিয়ে আসে তাহলে কি আসে দেখ, 9x - 5x = কত, -160। অতএব 4x = -160। অতএব x = -40। কোথায়? 4x তো দিছি, মাইনাস দিছি সামনে আমি। এই এইদিকে মাইনাস কই পালি তুই? এটা মাইনাস না রে ভাই, এটা অতএব। এটা তো বলতে হবে। আচ্ছা, এখন তো বুঝতে পারছিস, তাহলে এটা 3টা গুড়গুড়ি, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং
সি ইকুয়াল মাইনাস 40 সেন্টিগ্রেড এস ইকুয়াল টু মাইনাস, লেখা যায়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? আচ্ছা ফারিয়া, আমার একটা কথা বল, যে তুই হচ্ছে এইটা বুঝিস নাই যে মাইনাস মনে হয়েছে, কালকে যখন তোর বিলাস ভাইয়া ক্লাস নিচ্ছিল তখন ওর লেখা বুঝছিলি কিভাবে? ভাইয়া বুঝতে পারছিলাম। আচ্ছা, কালকে তো মেকানিক্সের ক্লাস একটা করছিস তাই না? জি, আচ্ছা, ক্লাস কিন্তু এলোমেলো ক্লাস নিছে না কালকে? কালকে হচ্ছে বেসিক, একদম বেসিক, আচ্ছা একদম 9 10 এর পড়া দিচ্ছে একদম এখন। আচ্ছা আচ্ছা, আরো বেসিক থেকে শুরু করবে, টেনশন নেওয়ার কিছু নাই। তোর বিলাস ভাইয়া কালকে যখন ক্লাস নিছে, ওর হয়তোবা রেকর্ড ক্লাস দেখলে বুঝতে পারবি, একবারে মনে কর এলোমেলো অবস্থায় ছিল না। হ্যাঁ, আমি তো করছি কালকে। 24 ঘন্টার বেশি সময় সে জেগেছিল, মানে কালকে পরীক্ষা ছিল 2টা থেকে, হ্যাঁ বিকাল 2টা থেকে পরীক্ষা ছিল ওদের, 2টা থেকে মনে কর 5টা পর্যন্ত পরীক্ষা ছিল। তো আগের দিন সারা রাত ঘুমায় নাই, পরীক্ষা দিয়ে এসে ঘুমাইবে, হুট করে আমি মনে হয় ফোন দিয়েছি 7টার পরে, যে বিলাস তোমার ক্লাস আছে মনে আছে? ভাই ক্লাস আছে, ঠিক আছে ভাই যাবো নি। তো ওই পাগল আমার বলে নাই যে ভাই আমি সারা রাত ঘুমাই নাই, এ কথা বলে নাই। যে পরে ওর 1 ঘন্টা ক্লাস নেওয়ার পর আমি বলছি যে বিলাস ছেড়ে দাও, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বলছি বিলাস শেষ করো, মানে ওর দিকে তাকাইতে পারতেছি না। তাও ভালো ক্লাস করাইছে। ভাই ও মেকানিক্স 4 বছর ধরে, ও মেকানিক্স শর্ট এর ব্যাচ বল লং এর ব্যাচ বল, ও 4 বছর ধরে মেকানিক্স ক্লাসই নাই। আমার চাইতে মেকানিক্স ভালো পড়াবে ও, বোঝা গেছে? জি ভাই। আমারে বলতেছে যে ভাইয়া আমাকে বলছে বিলাস যে ভাই একটা মেয়ে আছে, এ তো দেখি সবই পারে, খুব পড়াশোনা করে নাকি? আমি বলছি ও তো মেকানিক্সের ক্লাস আমি নিচ্ছি ওর, ও তো একটু ক্লাস করে আসছে। আপনি যা করেছেন তাই জিজ্ঞাসা করতেছে, মাঝে মধ্যে হচ্ছে বিভিন্ন কাজের কারণে উত্তর দিতে পারি না, তখন আমার মনে হচ্ছে ইস, ভাইয়া তো